বাংলা সাহিত্য অবলম্বনে হরর, সাসপেন্স, কমেডি এবং থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে থ্রিলস। আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা মরণের পরেও। গজেন্দ্র কুমার মিত্র ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক। গজেন্দ্র কুমার মিত্রের জন্ম 1908 সালের 11ই নভেম্বর ব্রিটিশ ভারতের কলকাতা শহরে। মৃত্যু 1994 সালের 16ই অক্টোবর। প্রধান চরিত্রে অমরেশ, সুহাসিনী, শুভ্রাংশুবাবু, রুচিরা এবং রাজু। গল্প পাঠে রাজি। শুরু হচ্ছে মরণের পরে। মৃত্যু পথযাত্রিনীকে খেয়ে আর কটু কথা বলতে চায়, তবু যে অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল সে অনেক দুঃখেই। আজ 6 মাস শুয়ে আছে সুহাসিনী। কঠিন রোগ, কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে? বিয়ের পর এই দীর্ঘ 8টা বছর অমরেশের কেটেছে যেন এক টানা একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে। একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ। সে বয়সে রোম্যান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না যতটা করে গৃহে শান্তি, শৃঙ্খলা এবং একটু সেবার লোভে। তবু ফুলশয্যার রাত্রে নববধূর সঙ্গে প্রথম পরিচয়। মন কিছু স্বপ্ন দেখেছিল বই কি, কিন্তু সে স্বপ্ন ভাঙতেও বেশি দেরি হয়নি। সামান্য 2-1টা কথার পরই, অপরিচয়ের অন্তরাল দূর হওয়া মাত্র, সুহাসিনী জানতে চেয়েছিল যে বিবাহের আগে অমরেশ কি পরিমাণ প্রেম করে বেরিয়েছিল আর কতগুলো মেয়ের সঙ্গে। সেই সূত্রপাত, কিন্তু শেষ নয়। প্রশ্নটার উত্তর পেয়ে সুহাসিনীর তৃপ্তি হয়নি, অর্থাৎ সংশয় যায়নি। অমরেশও ডাগর মেয়ে বিয়ে করেছিল। এ প্রশ্ন, এ সংশয় তার মনেও যে জাগতে পারে সে কথাটা কিন্তু সুহাসিনী একবারও ভাবেনি, যেন তা অসম্ভব। সুহাসিনী সমস্ত সংশয়ের ঊর্ধ্বে, সিজারের পত্নীর মতো। অথচ তারপর থেকে একদিনও অমরেশকে সে শান্তি দেয়নি। ওদিকে চেয়েছিলে কেন? ওদের বাড়ির সেই ঢিঙ্গি অসভ্য মেয়েটা বুঝি জানলায় ছিল? অতই বা ঠাকুরজির বাড়ি যাওয়া কেন? ওর ননদ বুড়িকে দেখে বুঝি আশ মেটে না? এতক্ষণ কোথায় ছিলে? অফিসে তো তোমাদের ছুটি হয় 5টায়। তুমি 9টা পর্যন্ত অফিসে ছিলে? কাকে বোকা বোঝাও বলো তো? আমি যেন কিচ্ছু বুঝি না। আজ আবার এত দেরি কেন? আজ তো অফিস নেই। বায়োস্কোপে গিয়েছিলে? তা তো যাবেই, আমাকে নিয়ে যেতেই তোমার সময় নষ্ট হয়। কি বললে? বন্ধুরা জোর করে নিয়ে গিয়েছিল? কে বন্ধু? সমস্যার নিশ্চয়ই। বেবিটা সঙ্গে ছিল তো? আর বলতে হবে না, সেই জন্যই তো এত দেরি। 8:30টায় শো ভাঙে, বাড়ি ফিরলে 9:30টায়। তারপর কতগুলি টাকা বেবির পিছনে খরচ হলো। বাজারে গিয়েছো সেই কখন? 1 ঘন্টা ধরে বাজার? না অমনি যাবার পথে আরতিদের বাড়ি চা খেয়ে যাওয়া হলো? ইত্যাদি সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দেওয়া হলো। বেশি বলার প্রয়োজন নেই, শ্রোতাদের অনেকেরই এসব প্রশ্নের সঙ্গে পরিচয় আছে। নিজের মনের মাধুরী মিশায় বাকিগুলো তৈরি করে নেবেন। তবে শুধু যদি প্রশ্ন হতো তো অত ভাববার ছিল না। ঝি 4 মাসের বেশি রাখবার উপায় নেই। যেমন করেই হোক তাকে তাড়াবেই সুহাসিনী। তা কে জানে যুবতী, কে জানে প্রৌঢ়া। ঘরের জানলা খোলা প্রায় বন্ধই করতে হয়েছিল। সুখের চেয়ে স্বস্তিই ভালো এই ভেবে। আর প্রতিবাদ করা বৃথা। মান, অভিমান, কান্নাকাটি, উপবাস, এসব অস্ত্র যেন সুহাসিনীর তুনে জোগানো। সুতরাং সব আশাই অমরেশ বিসর্জন দিয়েছিল। অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়েছিল যে বাস করবার মতো একটা কুঁয়ো পেল সে বেঁচে যেত। তারপর এই অসুখ। উফ,
এ আরো অসহ্য। কোনো কাজ নেই, শুয়ে শুয়ে শুধু স্বামীকে সন্দেহ করা ছাড়া। সেবা করার জন্য যে একটা আত্মীয়কে আনায়, তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে সুহাসিনী। পথ্য না খাওয়া, ওষুধ না খাওয়া, এ তো অমোঘ অস্ত্র। শুধু পাগল হয়ে যেতেই বাকি ছিল অমরেশের। ইদানিং সে সমস্ত মনে প্রাণে প্রতীক্ষা করত স্ত্রীর মৃত্যু, যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধ্য। মনের কাছে সে কিছুতেই স্বীকার করতে চাইতো না যে সে স্ত্রীর মৃত্যুই চেয়েছে। সবচেয়ে মজা এই, ওরে মনোভাব সুহাসিনীও জানত। প্রায়ই বলতো, ওগো, আর দেরি নেই। আমি বলে যে তোমার শান্তি হয় তা আমিও জানি। আর কটা দিন হয়ে তো এলো। এতদিন আর পারলে যখন আর কটা দিন ধৈর্য ধরে থাকো। আমার শেষ হয়েই এসেছে। আবার পরক্ষণেই হয়তো বলতো, আমার তো হয়েই এসেছে। যাই, তারপর যত খুশি মজা লুটো। তখন তো আর বলতে আসবো না এই কটা দিন আর সহ্য হচ্ছে না, এত তাড়া। সেদিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গেই। কেউ নেই সেবা করার। অমরেশেরও আর অফিস কামাই করা সম্ভব হচ্ছে না। সে প্রস্তাব করেছিল একটা নার্স রাখার। সুহাসিনী যেন জ্বলে উঠেছিল একেবারে। হ্যাঁ, তার নেশা কম জমবে কেন? আমি এ ঘরে পড়ে পড়ে শুষবো, আর উনি পাশের ঘরে নার্সকে নিয়ে ফুর্তি করবেন। আর হয়তো বড় জোর মাসখানেক আছি, তাও তোমার সহ্য হচ্ছে না, তাই না? ধকতে ধকতে না মারলে আর চলছে না বুঝি, তাই না? কি পিশাচ তুমি! মরার ওপর খাড়ার ঘা দিতে একটু মায়া হয় না? মরবার পর যা করবে তুমি তা তো বুঝতেই পারছি। শেষ কটা দিন একটু শান্তিতে থাকতে দাও, দাও শান্তিতে থাকতে। এতটা বলার পরিশ্রমেই তার শ্বাস আটকে আসছিল। কোনো মতে দম নিয়ে বলেছিল, তবে তাও বলে রাখছি, মনে করো না যে আমি মরে গিয়ে তোমাকে অব্যাহতি দেব। সারা জীবন জ্বালিয়েছ, মরে তার শোধ তুলব। আবার জন্ম নেব, তোমার কাছে কাছেই জন্মাবো। ছায়ার মতো লেগে থাকবো তোমার সঙ্গে। যা খুশি তাই করবে, তা করতে দেব না কিছুতেই। অতখানি স্বার্থত্যাগের পর একটা অকৃতজ্ঞতা পেলে কার মাথা ঠিক থাকে? অমরেশও সামলাতে পারেনি, বলেই ফেলেছিল, মরবার পর যদি জন্মাও তো মানুষ হয়ে আর জন্মাবে না। এটা ঠিক, কুকুর বেড়াল হয়েই জন্মাবে, কিংবা যে খল তুমি, সাপ হওয়াই বেশি সম্ভব। অদ্ভুত একটা দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে সুহাসিনী বলেছিল, বেশ তো, তাই না হয় জন্মাবো, কিন্তু তাতেই কি রেহাই পাবে ভেবেছ? দেখে নিও। কিন্তু এসব তো কথার কথা, মনে করে রাখবার কথাও নয়, আর কেউ মনেও রাখেনি। কথাটা বলার দিন আষ্টেকের মধ্যেই সুহাসিনীর মৃত্যু হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস, মুক্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছিল অমরেশ ঠিকই, তবু একটু দুঃখ হয়েছিল স্ত্রীর জন্য। আরে বেচারি, ওই কি অশান্তি কম পেল? চিরজীবন যে ঈর্ষার আগুন অমরেশকে ঘিরেছিল, তা কি ওকেও দগ্ধ করেনি? জীবনে শান্তি যে কেমন তা তো অনুভবই করতে পারল না কখনো। আর এই অসময়ে যে স্বামীকে সে এক দণ্ড চোখের আড়ালে রেখে স্বস্তি পেত না, তাকেই চিরকালের মতো ত্যাগ করে চলে যেতে হলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিয়ের প্রস্তাবটা এনেছিলেন। সত্যি এমন কিছু বয়স হয়নি,
40-41 বছর বয়সে আজকাল অনেকে প্রথম বিয়ে করে। ঘরেও তো লোক চাই একটা, শুধু চাকর বাকরের ভরসায় কিছু এখন তো থেকে থাকা যায় না। বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে রইল। কিন্তু অমরেশ কারোর কোনো কথাই শোনেনি। বাবা, আবার অনেক কষ্টে রেহাই পেয়েছে সে। মুক্তির আনন্দে সে যেন পাগল হয়ে উঠেছে। শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরা, আর যত রাত্রে ইচ্ছা বাড়ি ফেরার মধ্যে যে এত আনন্দ আছে কে জানতো। একবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে, আর দরকার নেই বাবা, ধন্যবাদ। খাওয়া দাওয়া তার জন্য হোটেল আছে, অসুখ বিসুখ হাসপাতালের অভাব কি? না হয় পেভমেন্ট তো কেউ ঘোচায়নি। মরবার পরের কথা সে ভাবে না। যেখানে মরবে তারাই গন্ধ হওয়ার ভয়ে যেমন করে হোক লাশ সরাবার ব্যবস্থা করবে। তবে এ তো প্রথম আনন্দের উন্মত্ততা। এ কেউ বিশ্বাস করেনি, শুধু এটা বুঝেছিল যে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বছর খানেক পরে পুজোর সময় বেশি ছুটি নিয়ে রাজগিরে গেল অমরেশ। সেখানে ঠিক ওর পাশের বাংলোতে যিনি ভাড়া ছিলেন সেই শুভ্রাংশুবাবুর সঙ্গে হঠাৎই খুব ভাব জমে গেল। ওরা একসঙ্গে কুণ্ডে স্নান করতে যায়। অত ভোরে এবং অত রাত্রে আর কেউ যেতে চায় না। দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হওয়াতে ক্রমে অন্তরঙ্গতা বেড়ে গেল। শুভ্রাংশুবাবুর 24-25 বছরের ভগ্নিটার সঙ্গেও পরিচয় হতে যে বিলম্ব হলো না তা বলাই বাহুল্য। এবং সেই ভগ্নিটি রুচিরা তার নাম। শিগগিরই আবিষ্কার করল যে একটি বাচ্চা চাকরের ওপর অমরেশের গৃহস্থলীর ভার। সে রান্না করে অখাদ্য, চা করে জলের মতো, এবং কোনো কাজটাই সে ভালো করে করতে পারে না। ফলে প্রত্যহই একটা দুটো ব্যঞ্জন ও বাংলো থেকে এ বাংলোতে এসে পৌঁছতে লাগলো। সকালে, দুপুরে, বিকেলে এবং সন্ধ্যায় চায়ের কাপ নিয়ে রুচিরা নিজেই আসতো। একদিন দুদিন ছাড়া ছাড়া ও বাংলোতে আহারের নেমন্ত্রণও হতে লাগলো। এবং কয়েকদিন পর থেকেই অমরেশ দেখল যে ওর ঘরকন্যা ও শয্যার বিশৃঙ্খলা ঘুচে গেছে। কে যেন ওর অনুপস্থিতিতেই এসে তার মায়াহস্ত বুলিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায়। ঋষিরা একেই বোধহয় মহামায়ার ফাঁদ বলেছেন। অমরেশের অতি তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও সে আবার রুচিরাকে নিয়ে গৃহস্থলী পাতবার কথাটা ভাবতে লাগলো। সুবিধাও হয়ে গেল খানিকটা। কথাটা ও পক্ষ থেকেই প্রথম উঠল। শুভ্রাংশু একদিন বলেই ফেলল কথাটা। এমন করে আর কতদিন চলবে অমরেশবাবু? আর একবার সংসার পাতুন। দেখুন, বলেন তো, আমরা তো আপনাদেরই পাল্টি ঘর। রুচিরাও কিন্তু কিছু খারাপ মেয়ে নয়, লেখাপড়াও কিছু জানে। আর গৃহস্থলীর কাজ যেটা আপনার বেশি দরকার সেটার সার্টিফিকেট ওকে বোধহয় আপনিই দিতে পারেন, কি বলেন? অমরেশ আর না বলতে পারল না। বলল, সে আপনি ভেবে দেখুন। আগে আপনার ভগ্নির মত নিন। আমার মতো প্রৌঢ়কে, অবশ্যই একটা বাড়িও আছে কলকাতায়, মোটা মাইনের চাকরিও করি, তবু আমাকে ওর কি পছন্দ হবে? আরে বিলক্ষণ, ওই কি আর কচি খুকি? কথাটা রাত্রে কুণ্ড থেকে ফেরবার পথে হয়েছিল। অন্ধকার নির্জন রাস্তা তার মনে মোহ বিস্তার করেছিল রুচিরার চিন্তাকে ঘিরে। অমরেশ লঘু মনেই বাসায় ফিরল। ঘরে ফিরে দেখল শয্যাটি পরিপাটি সাজানো। কাপড় জামা গুছিয়ে কিছু বাক্সে, কিছু আলনায় তোলা হয়েছে। আলোটি পরিষ্কার ঝকঝক করছে। তৃপ্ত ও কৃতজ্ঞতায় মন ভরে গেল। তিক্ত অভিজ্ঞতার আশঙ্কা চলে গেল বহু দূরে। রাত্রে খাওয়ার আগে ও বাড়ি থেকে মাংস এবং মিষ্টান্ন এসে পৌঁছাতে আরও ভালো লাগলো। এমন জীবনসঙ্গিনী তো মানুষের কাম্য। অমরেশও তো তাই চেয়েছিল। খেতে বসে
সবে একগাল মাত্র রুটি মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পুড়েছে অমরেশ। তার স্বাদ ও গন্ধ সমস্ত অনুভূতিকে অধিকতর লালায়িত করে তুলেছে মাত্র। এমন সময় অকস্মাৎ একটা প্রকাণ্ড বনবেড়াল ওপাশের জানলা দিয়ে লাফিয়ে পড়ল একেবারে মাংসের বাটিটার ওপর। বাটিটা উল্টে মাংসও যেমন পড়ে গেল, আবার লাফিয়ে ফেরবার পথে মিষ্টান্নের প্লেটটাও ভেঙে খান খান হয়ে গেল ওর পায়ের আঘাতে। হই হই করে উঠল ওর চাকর রাজু, অমরেশ নিজেও। কিন্তু ততক্ষণে অনিষ্ট যা হবার তা হয়েই গেছে। চোখের নিমেষে যেন ঘটে গেল ঘটনাটা। রুচিরা আর তার বৌদিও ছুটে এলো ও বাড়ি থেকে। অমরেশের কোনো নিষেধ না শুনেই ওরা আবার নতুন করে খাবার এনে দিল। ব্যাপারটা তখনকার মতো মিটে গেলেও রাজু বলল, বাপরে, বিড়ালটা যেন বাঘের মতো, দেখেছেন বাবু? দেখলে ভয় করে। রুচিরা বলল, আজ কদিনই দেখছি আমাদের বাড়ির আনাচে কানাচে ঘুরছে। অবশ্য আমাদের বাড়ি অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে সাহস পাইনি। কি সাহস দেখেছেন? পাত থেকে খেতে চায়। বিড়ালের এমন সাহস তো কখনো দেখিনি। রাত্রে শুয়ে কথাটা ভাবতে ভাবতেই অমরেশ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কি একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। কৃষ্ণপক্ষের শেষ রাত্রির জ্যোৎস্না ঘরে এসে পড়েছে। তার অস্পষ্ট আলোতে অমরেশ দেখল সেই বেড়ালটা ওরই বিছানায় এসে বসেছে এবং ওর দিকে চেয়ে গলায় অদ্ভুত একটা শব্দ করে গর্জন করছে। ঝগড়া করার সময় যেরকম শব্দ বের করে ওরা, ঠিক তেমনই। দৃশ্যটা এমনই অচিন্তিতপূর্ব, এমন অবাস্তব যে দেখা মাত্র ভয়ে চিৎকার করে উঠল অমরেশ। সেই চিৎকারেই বোধহয় ভয় পেয়ে বিড়ালটা পালালো। রাজু ঘুম ভেঙে লাফিয়ে উঠল। কি কি বাবু, কি হয়েছে? কিন্তু সে উত্তর অমরেশকে আর দিতে হলো না। তার আগেই পাশের বাড়িতে নারী কণ্ঠের একটা আর্ত চিৎকার। এরা ছুটে গিয়ে শুনল সেই বেড়ালটাই ঘুমের মধ্যে রুচিরাকে আঁচড় দিয়ে গেছে। কোন এক মৃত্যু পথযাত্রিনীর অদ্ভুত অন্তিম দৃষ্টি ভেসে উঠল অমরেশের মানসপটে। কপাল ঘামে ভরে গেল। হাত দিয়ে সে ঘাম মুছতে গিয়ে দেখল হাত কাঁপছে থরথর করে। অমরেশ আর একদিনও রাজগিরে রইল না। শুভ্রাংশুকে জানালো জরুরি কাজ পড়েছে একটা, টেলিগ্রাম এসেছে, ওকে যেতেই হবে, এই সকাল 11টার গাড়িতেই। শুভ্রাংশু ব্যাকুল হয়ে বলল, কিন্তু এমন অকস্মাৎ, এমনভাবে অনেক কথা যে রয়ে গেল অমরেশবাবু। এ ধারে গিয়েই চিঠি দেবো আপনাকে, বিচলিত হবেন না। আবার হয়তো ঘুরে আসতে পারি, কিন্তু আজ আমার মন বড় বিক্ষিপ্ত। আজ আর কিছু বলতে পারছি না, মাপ করবেন। শুভ্রাংশু আর কিচ্ছু বলল না, শুধু তার স্ত্রী বলল, আচ্ছা, টেলিগ্রাম এলো কখন? ভদ্রলোক কি বেড়ালের ভয়ে পালাচ্ছেন নাকি? রুচিরা রাগ করে বলল, বৌদি যেন কি, আমরা কি সবাই পথের দিকে চেয়ে বসে আছি নাকি? কখনকার টেলিগ্রাম আসছে খবর রাখবো? বৌদি মুখ টিপে হেসে বললেন, তা বটে ভাই, আমারই অন্যায় হয়েছে। ট্রেন যায় একেবারে ওদের বাংলোর সামনে দিয়ে। অমরেশ খুব নিরুৎসাহ বিষণ্ণ মুখে রুমাল নাড়ল। রুচিরার ছলছল চোখ দূর থেকেও ও দৃষ্টি এড়ায়নি। ট্রেনখানা চলে যেতে অপাঙ্গে ভগ্নির মুখের দিকে চেয়ে শুভ্রাংশু বলল, নাও, এ আবার এক ফ্যাসাদ বাঁধলো দেখছি। কিন্তু কলকাতায় ফিরল না অমরেশ। গভীর রাত্রেই মধুপুরে নেমে পড়ল। কালীপুর টাউনে ওর এক বন্ধুর বাড়ি আছে। বহুবার অমরেশ এসে থেকে গেছে। মালি ওকে ভালো করেই চেনে,
থাকবার অসুবিধা হবে না, তাই বলে অত রাত্রে তো আর সেখানে যাওয়া যায় না। অবশিষ্ট রাতটুকু এখানেই কাটাতে হবে। প্ল্যাটফর্মের এক প্রান্তে মালগুলো জড়ো করে রেখে তাতেই ঠেস দিয়ে রাজু ঘুমোতে লাগলো। অমরেশের চোখে কিন্তু ঘুম এলো না। সে সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মেই পায়চারি করতে লাগলো। কত ট্রেন এলো, কত ট্রেন গেল। যখন ট্রেন আসে, যাত্রীদের গোলমাল, কুলিদের বিবাদ, ভেন্ডারদের উচ্চ কণ্ঠ, সবটা মিলে যে কোলাহল হয়, স্টেশনে যে প্রাণ লক্ষণ জাগে, তাতে খানিকটা অন্যমনস্ক হয় অমরেশ। আবার স্টেশনের আলো স্তিমিত হয়ে আসে এক সময়, কোলাহল যায় স্তব্ধ হয়ে, ওর মনও ফিরে আসে নিজের দুর্ভাগ্যে। কথাটা ভাবছে অমরেশ, সারাদিন ধরেই ভাবছে। এটা কি হলো ওর? শুধু কি ওর ভাগ্যেই যত অঘটন ঘটে? 8 বছরের বিবাহিত জীবনে একদিনের জন্য তো শান্তি দেয়নি সুহাসিনী। মরবার পরও নিষ্কৃতি দেবে না? এ কি বিদ্বেষ তার! এ কি অসম্ভব ঈর্ষা! কিন্তু পূব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই যেন মনের মধ্যে আশ্বাস পায় একটা। চিন্তাটা সেই শেষ রাত্রেই প্রথম মাথায় এসেছিল, আর ওকে ত্যাগ করেনি। এতক্ষণ ধরে যা কিছু ভেবেছে, চিন্তাটাকে মনে মনে মেনে নিয়েই ভেবেছে। কিন্তু এখন এই ভোরবেলায় একটা সংশয়ক্রমে দেখা দিল। সবটাই কাকতালীয় নয় তো? ওটা হয়তো সাধারণ বেড়াল, একটা বুনো বেড়াল। অমরেশের উত্তপ্ত কল্পনাই তাকে সুহাসিনীর স্মৃতির সঙ্গে জড়িয়ে ফেলেছে। না, কাজটা অন্যায় হয়ে গেছে। সামান্য একটা বুনো বেড়ালের ভয়ে চলে এলো সে? এই আধুনিক যুগের সভ্য মানুষ? পায়চারি থামিয়ে জোর করে যেন নিজের মনে বল আনে অমরেশ। রাজুকে ডাকে, এ রাজু, ওট ওট ওট, দেখ দেখি একটা এক্কা কিংবা রিক্সা, চল এবার বাড়ি যাই। কালীপুর টাউনে যখন পৌঁছলো তখন বেশ ফর্সা হয়ে গেছে। মালি ওকে দেখে খুশি হয়েই সেলাম করলো। ফটক খুলে তাড়াতাড়ি মালটালগুলো নামিয়ে নিল। বাবু, সেই ঘুরেই থাকবেন তো? ওই পূব দিকের ঘরটা, ওইটাই তো আপনার ভারী পছন্দ। হ্যাঁ বাবু, ওই ঘরটাই খুলে দাও আমাকে। বাগানে শিউলি ফুল ফুটেছে অজস্র, তার সঙ্গে এখনো জড়িয়ে আছে অসংখ্য রজনীগন্ধার সুবাসের স্মৃতি। হিমেল ভোরাই হাওয়ার সঙ্গে সেই মিষ্টি গন্ধ মিশে রাত্রি জাগরণ, ক্লান্ত চিন্তাক্লিষ্ট অমরেশের সর্বাঙ্গ জুড়িয়ে গেল। আহ, আপন মনেই বলে উঠল। মালি কোমর থেকে চাবির গোছাটা হাতে করে এগিয়ে যায় দোর খুলতে। পিছনেই অমরেশ, তার পিছনে বিছানা ও সুটকেস নিয়ে রাজু। ঘরটা বন্ধই আছে, দোর জানলা সব বন্ধ। বোধ হয় দীর্ঘকাল ধরেই বন্ধ রয়েছে এমনই। দোর জানলা খুলে দেওয়ার পর খানিকটা বাইরের বাতাস ঢোকবার আগে আর ওর মধ্যে যাওয়া যাবে না, মনে মনে ভাবে অমরেশ। কিন্তু হঠাৎ ওর চমক ভেঙে যায় মালির আতঙ্ক অস্ফুট আর্তনাদে। কি হলো? তীক্ষ্ণ কণ্ঠে সে প্রশ্ন করে, সঙ্গে সঙ্গে এগিয়ে আসে খানিকটা। ও কি? ওরও গলা থেকে একটা আর্তস্বর বেরোয়। ঘরের মধ্যে প্রকাণ্ড কালো কুকুর ঈষৎ শীর্ণ, হয়তো জিভ বার করে হাঁপাচ্ছে এবং কেমন একরকম জ্বলন্ত দৃষ্টি মেলে ওদের দিকেই চেয়ে আছে। খানিকটা চেয়ে থাকার পর ওদের পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল কুকুরটা। মালির চোখ দুটো বিস্ফারিত, ভয় হাত পা কাঁপছে। কোথা থেকে এলো বাবু কুকুরটা? দোর জানলা সব তো বন্ধ। অমরেশেরও বুকের মধ্যেটা হিম হয়ে এসছিল, কিন্তু তবু সে কণ্ঠস্বরে জোর দিয়ে বলল, ওই যে নর্দমা। খোলা নর্দমা আছে একটা ঠিকই, তবে তার মধ্যে দিয়ে এত বড় কুকুর আসা কি সম্ভব? মালি সংশয় প্রকাশ করে। কবে খুলেছিলে ঘরটা? সেই সময় হয়তো ঢুকে বসেছিল।
খুলেছিলুম সে তো মাস খানেক আগে। তবে হ্যাঁ, পরশু দুখানা কাগজের দরকার হয়েছিল, তাই একবার খুলেছিলাম। ওই যে তাকের ওপর পুরনো খবরের কাগজগুলো আছে, সেই আপনি যখন ছিলেন সেই সময় থেকে কাগজগুলো পড়ে আছে ওখানে। কিন্তু সে তো 2-1 মিনিট বাবু। সেই সময় হয়তো কখনো ঢুকে গেছে আর বেরোতে পারেনি, কিংবা নর্দমা থেকেই ঢুকেছে। ঢোকে ওরা একরকম করে, বেরোতে আর পারে না, বিজ্ঞভাবে বলল অমরেশ। দুপুরে ক্লান্ত চোখ বুজে আসে, তবু ভালো করে ঘুম হয় না। রুচিরার ছলছল দুটি চোখের স্মৃতি, তার সঙ্গে আলো আধারিতে একটা বন বেড়ালের প্রকাণ্ড দুষ্ট মুখ, সুহাসিনীর ঈর্ষা কুটিল ভ্রুভঙ্গি, সবটা যেন স্বপ্নের মধ্যেও তালগোল পাকায়। অবশেষে বিকেলবেলায় বাগানে বসে চা খেতে খেতে মন স্থির করে ফেলল অমরেশ। ভাগ্যের সঙ্গে লড়েই দেখবে সে তো কোনো পাপ করেনি, তবে এ শাস্তি কেন পাবে সে? কেন সহ্য করবে সে এ পীড়ন? বিনা দোষে চরম কোনো দণ্ড নিশ্চয় বিধাতা তাকে দেবে না। সে তক্ষুনি বসে শুভ্রাংশুকে একটা চিঠি লিখে দিল। যদি কোনো আপত্তি না থাকে এবং রুচিরার মত হয়, তো এ বিবাহ সে সৌভাগ্য বলেই মনে করবে। আগামী অগ্রাণেই তাহলে হতে পারবে শুভ কাজটা। এখন এই কার্তিক মাসের কটা দিন অমরেশ মধুপুরেই থাকবে। কলকাতার ঠিকানাও লিখে দিল সে। চিঠিখানা খামে এঁটে রাজুকে স্টেশনে পাঠিয়ে দিল ওখানে ডাক বাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর নিশ্চিন্ত হয়ে একখানা বিলিতি নভেলে মন দিল। দিন 3 পরেই শুভ্রাংশুর চিঠি এলো। আপনার পত্র পেয়ে সত্যি খুশি হলুম, কিন্তু এধারে এক বিভ্রাট। রাজগীরে থাকা আর হলো না। কাল সন্ধেবেলায় বেরিয়ে ফিরছি, হঠাৎ অন্ধকারে রুচিরা বোধহয় ঘুমন্ত একটা কুকুরের গায়ে পা দেয়। সে উঠেই ওকে কামড় দিয়েছে। এখানে তো একটি মাত্র ডাক্তার, তিনি অবশ্য যা করবার সবই করেছেন, কিন্তু তবু মনে হয় কলকাতায় নিয়ে গিয়ে ইঞ্জেকশনগুলো সেরে ফেলাই ভালো, কারণ কুকুরটার আর কোনো হদিশই পায়নি। খেপা কিনা কে জানে। মনে করছি কাল এখান থেকে বাসে গিয়ে 12 ডাউন ধরব। কলকাতায় গিয়ে দেখা হবে কোন। আপনি কবে আসবেন? দৃষ্টি কঠিন হয়ে এলো অমরেশের। ভয় হচ্ছে ঠিকই, অজ্ঞাত একটা আতঙ্ক। মনে হচ্ছে যে তার এই দুর্ভাগ্যের সঙ্গে রুচিরাকে জড়ানো হয়তো ঠিক হচ্ছে না। বিনা দোষে তার যদি কোনো ক্ষতি হয় সত্যি সত্যি। আবার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে সেও তো বিনা দোষেই সইছে এত নির্যাতন, তবে সে কেন রুচিরার জন্য চিন্তা করবে? স্বার্থপরই হবে সে। এত দুঃখের পর এতখানি সৌভাগ্যের সুযোগ যদি বা এসেছে, কোনো মতেই তাকে ছাড়া যাবে না। প্রাণপণ করেই লড়বে অদৃষ্টের সঙ্গে। প্রয়োজন হলে প্রাণ রাখবে, তার এবং রুচিরার দুজনেরই প্রাণ। ক্ষতি কি? গভীর রাত্রে 12 ডাউন মধুপুরে এলো। তবু ওদের খুঁজে বার করতে কষ্ট হলো না। কোনো এক অজ্ঞাত কারণে রুচিরার ঘুম ভেঙে গিয়েছিল এখানে এসেই। মুখ বাড়িয়ে সে অন্ধকারে মধুপুরের শহরের দিকে চেয়েছিল। অমরেশ আশাতে বাকি সকলেও জেগে উঠল। বৌদি হেসে বললেন, এত রাত্রে স্টেশনে এসছেন ঠাকুরজিকে দেখতে? একেই বলে টান। অপ্রতিভ হয়ে অমরেশ কতগুলো জবাবদিহি করতে গেল, ফলে আরও অপ্রস্তুত হতে হলো। রুচিরাও হয়ে উঠল লাল, তবে সকলেই যে খুশি হলো তাতে সন্দেহ নেই। শুভ্রাংশু বলল, উঠে পড়ুন না, একসঙ্গেই যাওয়া যাক। না না, মালপত্র রয়েছে, তাছাড়া বাচ্চা চাকর ভয় পাবে। গাড়ি চলে গেল। ছাড়ার আগে ওর ভেতরেই এক ফাঁকে রুচিরা হাত বাড়িয়ে দিয়েছিল।
অমরেশ সেই দুর্লভ হাতখানি নিজের হাতের মধ্যে ধরে চাপ দিয়েছিল একটু। মনটা ভারী খুশি আছে। শীষ দিতে দিতে ফিরল অমরেশ। রিক্সা থেকে নেমেই মালিকে ডাকতেই সে দৌড় খুলে দিল। রাজুকে ডেকে দিল সেই। বালতিতে জল রাখা ছিল। বেশ করে হাত পা ধুয়ে মুখে ঘাড়ে জল দিয়ে ঘরে এসে ঢুকলো অমরেশ। রাজু আবার ঘুমিয়ে পড়েছে। হারিকেন জ্বলছে মিটমিট করে, খুব কমানো, তাতে আলোর একটা আভাস মাত্র পাওয়া যায়। রাজুর জন্যই এই আলোটা সারা রাত জ্বলে। ওরও কেমন একটা ভয় হয়েছে, একেবারে অন্ধকারে মেঝেতে শুতে ভরসা করে না। মাথা মুখ তোয়ালেতে মুছতে মুছতে বিছানায় এসে বসল অমরেশ। আর মাত্র ঘন্টা 2 রাত আছে। এখন শুলে ঘুম আসতে আসতেই ভোর হয়ে যাবে। শোবে না বই পড়বে? মনটা বহুদিন পর বড় প্রফুল্ল। খুশির একটা জোয়ার এসেছে মনে। সেই জন্য ঘুমের ইচ্ছা খুব একটা নেই। রাত্রি জাগরণের কোনো অবসাদও টের পাচ্ছেন না। কথাটা ভাবতে ভাবতেই চোখটা পড়েছে ওর মাথার বালিশের দিকে। আবছায়া আলো, তবু মনে হচ্ছে বালিশের খাঁজের ছায়াটা যেন একটু বেশি গাঢ়। মুহূর্তের মধ্যে সমস্ত চৈতন্য তীক্ষ্ণ সজাগ হয়ে উঠল ওর। চমকে উঠল না, চেঁচামেচিও করল না, নিঃশব্দেই ভালো করে তাকিয়ে দেখল। তারপর আলোটা বাড়িয়ে লণ্ঠনটা এনে ধরল। হ্যাঁ, ওই তো বালিশের খাঁজে ছায়ার সঙ্গে মিলিয়ে রয়েছে কালো রঙের সরু লিকলিকে একটা সাপ। অসহ্য ক্রোধে অমরেশ যেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে উঠল নিমেষের মধ্যে। সে ক্রোধ তার অদৃষ্টের ওপর, সে ক্রোধ সুহাসিনীর ওপর। এদিক ওইদিক চাইতেই নজরে পড়ল মোটা একটা বাঁশের লাঠি কোণে ঠেসানো রয়েছে। সে আস্তে আস্তে গিয়ে সেই লাঠিটা তুলে নিল। সাপটাও ততক্ষণে সজাগ হয়ে উঠেছে। লাঠি নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে সরাত করে লাফিয়ে নিচে পড়েছে সে। নিচেই বেচারি রাজু শুয়ে আছে, কিন্তু অমরেশ কার্যক্ষেত্রে যথেষ্ট ক্ষিপ্র হতে পারে এখনো। সে যেন বিদ্যুৎ বেগেই লাঠিটা বসিয়ে দিল সাপের মাথা লক্ষ্য করে। ছোট্ট সরু সাপ, লাঠিটাও বেশ মোটা। সাপের মাথাটা থেতলে চ্যাপ্টা হয়ে গেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে। সমস্ত দেহটা অসহায়ভাবে বেঁকে চুড়ে উঠেছে বারবার। রাজু লাঠির শব্দে জেগে উঠে ওই দৃশ্য দেখে চিৎকার করে উঠেছে। মালি এসেছে ছুটে, কিন্তু অমরেশের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সে কেমন যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সেই সাপটার মৃত্যু যন্ত্রণা দেখছে। চোখ ফেরাতে পারছে না, এমনই একটা অমোঘ আকর্ষণে ওর দৃষ্টি তাতে নিবদ্ধ। আনন্দ হয়েছে ওর, নিশ্চিন্ত হয়েছে, তা অমরেশ নিজেও জানে না। ওর অনুভূতিও যেন জড়ো হয়ে গেছে। প্রথমে সেই অসহ্য ক্রোধ আর নেই, বরং এই জিঘাংসার জন্য যেন নিজের কাছেই সে লজ্জিত। তবুও তাকিয়ে আছে সে। সাপটা ছটফট করতে করতে খানিকটা এগিয়েছে দৌড়ের দিকে। রাজু আর এক ঘা মারতে যাচ্ছিল। অমরেশ ইঙ্গিতে নিষেধ করল। মুখ হাত ধুয়ে যখন প্রথমবার ঘরের ভেতর পা দেয় অমরেশ, তার তখনকার সেই পায়ের সজল ছাপটা এখনো শুকায়নি। একটু বেশি জলই ছিল বোধহয় পায়ে। পরিপূর্ণ ছাপটা যথেষ্ট জল নিয়ে স্পষ্ট হয়ে আছে মেঝের উপর। মরণাহত সাপটা তার পৃষ্ঠ দলিত মুখটাকে কোনো মতে যেন বহন করে এনে সেই জলের ছাপের ওপর এসে স্থির হয়ে গেল। এইবার বোধহয় মারাই গেল সে। হয়তো মৃত্যু যন্ত্রণার অসহ্য তৃষ্ণাই তাকে টেনে এনেছিল সামান্য জলরেখার দিকে। হয়তো সবটাই আকস্মিক যোগাযোগ মাত্র। কিন্তু অমরেশের যেন মনে হলো অন্তিম মুহূর্তে সরীসৃপটা তার পদচিহ্নে পৌঁছে সমস্ত অপরাধের যেন চরম ক্ষমা প্রার্থনা করে গেল। কে জানে কেন আজ সে সুহাসিনীর জন্য দুঃখ বোধ করল। আরে বেচারি, সে নিজেও তো কখনো শান্তি পায়নি। সবার অলক্ষ্যে চোখের কোণ দুটো মুছে অমরেশ আবার বিছানায় গিয়ে বসল।
বসবেন না বাবু, বসবেন না, ভালো করে দেখে নি আগে আর কোথাও কিছু আছে কিনা। এই হিমে যখন সাপ বেরিয়েছে। না, আর ভয় নেই। অমরেশ বেশ জোর দিয়েই বলল। এ জোর সে কোথায় পায় কে জানে। শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা মরণের পরেও। গল্প পাঠে রাজীব। অমরেশ, শুভ্রাংশু, রাজু ও মালির ভূমিকায় রাজীব। সুহাসিনী, রুচিরা ও শুভ্রাংশু স্ত্রীর ভূমিকায় শাওনি। সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শাওনি। সাউন্ড ও পোস্টার ডিজাইনে শাওনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে। আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের শনিবার নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে।